প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তা আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের বায়োলজি প্রথম পত্রের আলোচনা। তো আমরা গত ক্লাসে বায়োলজি প্রথম পত্রের আলোচনা করেছি। সেই বায়োলজি প্রথম পত্রের মধ্যে যে একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করেছি, সেই অধ্যায় 11, যেটাকে আমরা বলবো বায়োটেকনোলজি, যেটাকে বলবো জীব প্রযুক্তি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আমরা তো জানি যে এই জীব প্রযুক্তি যে অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কেন গুরুত্বপূর্ণ আমরা গত ক্লাসে তোমাদেরকে আমি ইনফরমেশন দিয়েছি। এই অধ্যায় থেকে অবশ্যই তোমাদের একটা বোর্ড পরীক্ষায় অবশ্যই প্রশ্ন হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, প্রশ্ন হবে, এমনকি তোমাদের বিশেষ করে সিকিউ অ্যান্ড এমসিকিউর জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আমি আমার পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ জানাই। যারা আমার যে বায়োলজি অনলাইন ক্লাসগুলো দেখে তাদের জন্য আমার পক্ষ থেকে ওয়েলকাম, এবং আমি চাবো যে তোমাদের এই বায়োলজি ক্লাসগুলোকে আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি আমার পক্ষ থেকে আহ্বান জানাবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই আজকে যে আলোচনা করব সেটা আমাদের এই অধ্যায় দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তি, একটি হচ্ছে ইন্টারফেরন। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো তোমরা অবশ্যই হোয়াইট বোর্ডের দিকে একটু ফলো আপ করো। আমি হোয়াইট বোর্ডের দিকে যাচ্ছি, প্লিজ খেয়াল করো। তো সাবজেক্ট বায়োলজি পেপার 1, ডেট 30/12/2020, চ্যাপ্টার 11 জীব প্রযুক্তি, যেটাকে আমরা বলবো বায়োটেকনোলজি। আলোচনা বিষয় হচ্ছে রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তি ও ইন্টারফেরন। তো আজকে প্রথমেই আমরা যে আলোচনা করতে যাচ্ছি তোমাদের সামনে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলতে আমরা কী বুঝবো, আজকে আমরা তোমাদের সামনে খুব সুন্দরভাবে একটা চমৎকারভাবে প্রেজেন্টেশন করব। তো এর আগে আমরা একটু আলোচনা করা উচিত যে রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তি জানার আগে তোমাদেরকে অবশ্যই একটি বিষয় বা একটা টপিকস তোমাদের জানা উচিত, প্লাজমিড সম্পর্কে অবশ্যই জানা উচিত। তো হোয়াট ইজ দ্য প্লাজমিডটা কী? তো প্লাজমিড হচ্ছে, এটা হচ্ছে ক্রোমোজোম বহির্ভূত এবং ক্রোমোজোম বহির্ভূত দ্বিসূত্রক বিশিষ্ট যে অনুলিপন করতে পারে সেটাকে বলবো প্লাজমিড। এখন প্লাজমিড কোথায় পাওয়া যায়? প্লাজমিডটা পাওয়া যায় হচ্ছে ইকলাই ব্যাকটেরিয়া দেহের মধ্যে। তো ইকলাই ব্যাকটেরিয়া দেহের মধ্যে এই যে প্লাজমিডটা পাওয়া যায়, তো এই প্লাজমিডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে, জীব প্রযুক্তির ক্ষেত্রে এই প্লাজমিডের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যে প্লাজমিডটার যে কি বলা হয়ে থাকে, প্লাজমিড কিন্তু ব্যাকটেরিয়ার একটা ডিএনএ। কিন্তু প্লাজমিড ইজ ওয়ান কাইন্ড অফ দ্য ডিএনএ কার? ব্যাকটেরিয়ামে। তো হোয়াট ইজ দ্য ব্যাকটেরিয়াম অ্যান্ড ব্যাকটেরিয়া? ব্যাকটেরিয়াম হচ্ছে এক বচনে আর ব্যাকটেরিয়া হচ্ছে বহু বচনে। তো আমরা তো জানি যে আমরা ওই ব্যাকটেরিয়া বলতে গেলে এই প্লাজমিডটা আমি কোথা থেকে কালেকশন পাবো? তো বিশেষ করে জীব প্রযুক্তির ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াকে আমরা বিশেষ করে বাহক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, সেই বাহকটা হচ্ছে কলাই ব্যাকটেরিয়া, যেটা মিনিং হচ্ছে অ্যাশকেরিকা কলাই ব্যাকটেরিয়া, যে অনেকে বলে অ্যাশেরিকা কলাই ব্যাকটেরিয়া। তো অ্যাশেরিকা বা অ্যাশকেরিকা কলাই যে ব্যাকটেরিয়ার দেহের কী হচ্ছে, সাইটোপ্লাজমের মধ্যে যে গোলাকার সাইটোপ্লাজমের মধ্যে যে গোলাকার দ্বিসূত্রক বিশিষ্ট যা কি করে অনুলিপন করতে পারে, সেটা হচ্ছে প্লাজমিড বলা হয়ে থাকে। প্লাজমিডটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ দ্য ডিএনএ। এখন তোমাদের অবস্থান, আমি একটু কোষ বিজ্ঞান আমি দিকে খেয়াল করি, পিছনের দিকে যাই। তোমরা একটু খেয়াল করে দেখো যে ডিএনএর অবস্থানটা কোথায়। মনে করো যে একটি কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। এবং এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? তোমরা জানো ক্রোমোজোম থাকে। এবং ক্রোমোজোমের মধ্যে যে রাসায়নিক যে উপাদান,
এই রাসায়নিক উপাদানের মধ্যে তিনটি থাকে প্রধানত, একটা হচ্ছে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন। তার মধ্যে যে ডিএনএ পার্সেন্টেজ থাকে 45%, এবং এটা হচ্ছে কি ক্রোমোজোমের মধ্যে থাকে কি ডিএনএ থাকে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার যে ডিএনএ যে প্লাজমিডটা অর্থাৎ ইকোলাই ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আদিকোষী ব্যাকটেরিয়া, আদিকোষী। এই কারণে এদের ক্রোমোজোমের মধ্যে কি থাকে না, ডিএনএ থাকে না, যেটা প্লাজমিডটাকে আমি বলে থাকি। প্লাজমিডটা হচ্ছে কি ব্যাকটেরিয়ামের একটা কি ডিএনএ। এদের কিন্তু কি ক্রোমোজোম, যেমন এখানে একটা ক্রোমোজোম দেখা যাচ্ছে মাই স্টুডেন্ট, এই ক্রোমোজোমের মধ্যে কিন্তু প্লাজমিড নয়, ক্রোমোজোমের মধ্যে কিন্তু থাকতেছে না, প্লাজমিড নাই। অর্থাৎ প্লাজমিডের অবস্থানটা কোথায়, অর্থাৎ মাই স্টুডেন্ট সাইটোপ্লাজমের মধ্যে অবস্থানটা করতেছে। তো এই জন্য প্লাজমিডটা কথাটা তোমরা জীব প্রযুক্তি পড়তে গেলে, বায়োটেকনোলজি পড়তে গেলে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে অবশ্যই প্লাজমিডের কথাটা তোমাদের অবশ্যই জানা উচিত। তাহলে প্লাজমিডের মধ্যে কি গুণ থাকতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট? অবশ্যই প্লাজমিডটা আমরা কালেকশনটা যেটা পাবো সেটা ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে ইকোলাই ব্যাকটেরিয়া প্রতিটি মানুষের অন্ত্রে অবস্থান করে থাকে। এটা আমাদের কি বন্ধু, উপকারী ব্যাকটেরিয়া বলা হয়। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী কি অন্ত্রে অবস্থান করে ইকোলাই ব্যাকটেরিয়া। এই ইকোলাই ব্যাকটেরিয়ার কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, জিন প্রকৌশলের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি জীব প্রযুক্তির ক্ষেত্রে, একটা ইকোলাই ব্যাকটেরিয়া অবশ্যই এটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা গবেষণার জন্য। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে প্লাজমিডের মধ্যে প্রধানত দুটি বৈশিষ্ট্য। প্লাজমিড কি যেমন ডিএনএ দ্বিসূত্রক বিশিষ্ট, তেমনি প্লাজমিডটাও কী হচ্ছে দেখো গোলাকার এবং দ্বিসূত্রক বিশিষ্ট। প্লাজমিডের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্লাজমিডের মধ্যে কী করে, যেমন ডিএনএ কী করে প্রতিলিপি করতে পারে, অনুলিপন করতে পারে, যে একটা ডিএনএ আর একটা ডিএনএ তৈরি করতে পারে, ঠিক প্লাজমিডটাও কী হচ্ছে কী করতে পারে, অর্থাৎ প্রতিলিপি করতে পারে। এই জন্য ব্যাকটেরিয়ামের অর্থাৎ বাহক হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ কোনো কিছুকে সংখ্যা বৃদ্ধির জন্য সেটা ব্যাকটেরিয়া দেহের জন্য আমাদের কি করে, অর্থাৎ এই প্রযুক্তিকে ব্যবহার করার জন্য সেটাকে উত্তম হিসাবে বাছাই করে নেওয়া হয়। তো আজকে আমাদের বলতে হবে যে জিন প্রকৌশলটা কী। আমি বলি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কী বলতে পারে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি, এটাকে আমি একটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে একটি কোষ হতে কোনো সুনির্দিষ্ট জিনকে কী করা হয়, অর্থাৎ জিনকে বাছাই করে অন্য কোষে অর্থাৎ সেটা স্থাপন করে সেটাকে কর্মক্ষম করা হয়, সেইটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ একটা কাঙ্ক্ষিত জিনকে নিয়ে, বা একটা জীব হোক, একটা উদ্ভিদ হোক, একটা প্রাণী হোক, এখান থেকে একটা জিনকে নিয়ে অন্য কোষে স্থাপন করা, অর্থাৎ এটাকে আবার কর্মক্ষম করাটাকেই আমরা কে বলবো, জিন প্রকৌশল। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই জিন প্রকৌশলটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে। এই জন্য আমরা মাই ডিয়ার স্টুডেন্ট এই জিন প্রকৌশল সম্পর্কে অবশ্যই আমরা জানবো, বিশেষ করে জীব প্রযুক্তির ক্ষেত্রে। তো আমরা এই জন্য আমরা তাহলে অবশ্যই আমরা জিন প্রকৌশল সম্পর্কে জানবো। জিন প্রকৌশলের মধ্যে আমার একটা বিশেষ অধ্যায় রয়েছে বা একটা টপিকস রয়েছে, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। হোয়াট ইজ দ্য রিকম্বিনেন্ট ডিএনএ? রিকম্বিনেন্ট ডিএনএ বলতে আমরা কি বুঝি? একটি কাঙ্ক্ষিত ডিএনএ অণুকে দুই জায়গায় কেটে আলাদা করে অন্য একটি ডিএনএ অণুর সাথে যুক্ত করে যে নতুন ধরনের ডিএনএ অণু পাওয়া যায়, তাকে বলা হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ। তোমাকে আমি একটা এক্সাম্পল দেখি যে তোমাদের উদাহরণ দিচ্ছি। বিশেষ করে আমাদের দেশে বিশেষ করে মাধ্যমিক শ্রেণীতে যার ছোটো মেয়েদের, এরা কী করে, কানের রিং পরে, স্বর্ণের রিং পরে থাকে। এই যে রিংটা পরে, মনে করো যে রিংটা ভেঙে গেছে, এই যে ভেঙে যায়, অনেক সময় রিংটা ওদের ভেঙে যায়, টুকরো হয়ে যেতে পারে। তো এরা কি করে, স্বর্ণকারের দোকানে গিয়ে সেই রিংটার সাথে, সেই স্বর্ণের রিংয়ের সাথে ভাঙা অংশের সাথে আরেকটা নতুন কি স্বর্ণের রিংটা কী করে যুক্ত করে কি সম্পূর্ণ রিংয়ে রূপান্তরিত হয়। তো এইটাকে আমরা কি বলি, রিকম্বিনেন্ট ডিএনএ। অর্থাৎ একটি কাঙ্ক্ষিত ডিএনএ দুই জায়গায় কেটে আলাদা করে অন্য একটি ডিএনএ অণুর সাথে যুক্ত হয়ে যে নতুন ধরনের ডিএনএ অণু পাওয়া যায়, তাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। আমি যে তোমাদের সামনে যে সংজ্ঞা বলেছি, এই সংজ্ঞার বাস্তব
আমি প্রমাণ করব চিত্রের মাধ্যমে। তো মাই স্টুডেন্ট একটু খেয়াল করো এই জিনিসটা। এর আগে রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তির ধাপটা যখন আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করতেছি, এটার আগে যে তোমাদের দুটো জিনিস অবশ্যই জানা উচিত। একটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। তো রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে ডিএনএ অণুকে কর্তন করার জন্য, ছেদন করার জন্য যে এনজাইম ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। পৃথিবীতে এইরকম 250 প্রকার রেস্ট্রিকশন এনজাইম পাওয়া যায়। তার মধ্যে আমি কয়েকটি উদাহরণ আমি তোমাদের দিব। ইকো, আরআই, ভেম, এইচআই, হাইন3, এগুলো কি একটা কয়েকটি হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। যেমন ডিএনএ অণুকে কর্তন করতে গেলে যে এনজাইম ব্যবহার করা হচ্ছে সেটাকে রেস্ট্রিকশন এনজাইম বলা হচ্ছে। আবার ডিএনএ অণুকে জোড়া লাগাতে গেলে আরেক ধরনের এনজাইম ব্যবহার করা হয়, সেটা লাইগেজ এনজাইম। আমি একটু লাইগেজ এনজাইমের জন্য তোমাদের বোঝার জন্য, মনে রাখার জন্য সুপার গ্লুর কথা আমরা মনে করব প্লিজ। তো সুপার গ্লুর যেমন আমরা কী করি, কোনো কিছু আঠার মতন ব্যবহার করার সংযুক্ত করার জন্য সুপার গ্লুকে ব্যবহার করা হয়ে থাকে, তেমনি ডিএনএ অণুকে জোড়া লাগার জন্য তাহলে কী হচ্ছে, এক প্রকার এনজাইম ব্যবহার করা হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে লাইগেজ এনজাইম। তাহলে আমরা দুটো জিনিস পেলাম রিকমেন্ড ডিএনএ প্রযুক্তি ধাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটো এনজাইম। একটি হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। তো রেস্ট্রিকশন এনজাইমের কাজটা হচ্ছে কি, মনে রাখো, রেস্ট্রিকশন এনজাইমের কাজ হচ্ছে ডিএনএ অণুকে কর্তন করা, কাটা, ছেদন করার জন্য রেস্ট্রিকশন এনজাইম দরকার। যেমন কাটা অংশকে আবার জোড়া লাগাতে গেলে আরেক প্রকার এনজাইম দরকার, সেটা হচ্ছে লাইগেজ এনজাইম। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি অবশ্যই লাইগেজ এনজাইমের কথা আমি তোমাদেরকে মনে করব। তা প্লিজ, তাহলে এই যে রিকমেন্ড প্রযুক্তির ধাপটা করার জন্য আমাদের দুটি উৎস লাগবে। একটি উৎস হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়াকে আমাদের লাগবে, আর একটা উৎস হচ্ছে একটি উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ লাগবে। অর্থাৎ ইকোলাই ব্যাকটেরিয়ার কোষের মধ্যে যে আমি ইকোলাই ব্যাকটেরিয়ার যে কোষ কেন লাগবে, যে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে কী জিনিসটা আমাদের দরকার, সেটা হচ্ছে প্লাজমিড দরকার। প্লাজমিডকে আমরা কালেকশন করতে হবে। প্লাজমিড কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিএনএ। আমি যে বলতে যাচ্ছি যে রিকমেন্ড ডিএনএ বলতে কি, প্লাজমিড বলতেছি। প্লাজমিড কিন্তু ওয়ান কাইন্ড অফ দ্য ডিএনএ। আমি ব্যাকটেরিয়ার ডিএনএ কোনটা, প্লাজমিড, সেটাকে কালেকশন করতে হবে একটা প্লাজমিড। সেই ডিএনএকে কী করতে হবে, দুই পাশে কর্তন করতে হবে। তেমনি আরেকটা কী হবে, আমি যে কাঙ্ক্ষিত কোষ থেকে যেটা জিন বা ডিএনএ পাওয়া যাবে, সেই জিনকে বা ডিএনএকে আমি কালেকশন করব। তো জিনের যে জিনটা কি, জিনটা হচ্ছে ডিএনএর একটি অর্থাৎ অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে। অর্থাৎ জিনের অবস্থানটা কোথায়, ডিএনএর মধ্যে। এই জন্য জিনকেও আমরা কী করি, ডিএনএ হিসাবে মনে করতে পারি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখো, তোমরা অবশ্যই হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করো, আমার চমৎকারভাবে সুন্দর করে তোমরা বুঝতে পারবে। এবং তোমাদের মেন বই প্রফেসর ডক্টর আবুল হাসান স্যারের বইতে তোমরা যে প্রযুক্তি অধ্যায়টা তোমরা যদি দেখো, সেই অধ্যায়ের মধ্যে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। তো আমি এখানে প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট দুটো উৎস দেখিয়েছি। একটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে উদ্ভিদ কোষ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে ইকোলাই ব্যাকটেরিয়া থেকে আমি প্রথমে কী হলো, প্লাজমিডটাকে কালেকশন করলাম। কোনটা, এটাই প্লাজমিড। এই যে দেখো, এই যে প্লাজমিড কিন্তু ওয়ান কাইন্ডের অফ দ্য ডিএনএ। এখন আমি যে কাঙ্ক্ষিত বলতে কি, যেমন কাঙ্ক্ষিত বলতে তুমি যেটা চাচ্ছ, তুমি মনে করো যে কাঙ্ক্ষিত রেজাল্ট বলতে কী বোঝাচ্ছে, অ্যাম্বিশন কি, তুমি যেমন একটা ইন্টারমিডিয়েট A+ চাচ্ছ, এই যে A+টা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট, কাঙ্ক্ষিত অর্থাৎ আশা করতেছো। অর্থাৎ এখান থেকে যে কোষ থেকে কী হচ্ছে, অসংখ্য কী করতেছে, জিনকে তুমি কী করছো, কালেকশন করেছো। সে কালেকশন করে কি করতেছো, সে তার মধ্যে যে জিন বা যে ডিএনএ দরকার, সেই কাঙ্ক্ষিত জিনকে কী করলে, সেটা আলাদা করলে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমি বলেছিলাম যে প্লাজমিড অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে কি উভয় ডিএনএকে কর্তন করতে হবে। আমার সংজ্ঞা ছিল যে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা উভয় ডিএনএকে, অর্থাৎ উভয় ডিএনএ বলতে ইকোলাই ব্যাকটেরিয়ার এই যে এটাকে কর্তন করা হয়েছে, কর্তন করে কি হচ্ছে, গাঁথন প্রান্ত কি তৈরি করা হয়েছে। তেমনি কাঙ্ক্ষিত জিনটাকে কি হয়েছে, এখানে কর্তন করে এখানে কি হচ্ছে, স্থাপন করা হয়েছে। তোমরা দেখবা যে বাড়িতে ফার্নিচারগুলোকে যখন আমরা তৈরি করি, বিশেষ করে সোফা সেট বা আদার্স কোনো টেবিল সেট, তখন দেখবা যে এদের মধ্যে কি হচ্ছে, প্রথমে একটা কি গাঁথন প্রান্ত বা ঘাট তৈরি করা হয়। এই ঘাটের সাথে আরেকটা ঘাট যুক্ত করে তারপরে কি করে, ব্রেকের কাঠির সাথে সংযুক্ত করে বা আঠার সাথে সংযুক্ত করে লাগা হয়। ঠিক জিনিসটা কিন্তু ওই রকমই আমি মনে করে কিন্তু আমাদের ভাষায় কিন্তু অন্যভাবে লিখবো আর কি। তেমনি
এই গাঠন প্রান্তের মধ্যে কী হচ্ছে, এই কাঙ্ক্ষিত জিনটাকে 3 নম্বর ধাপে কী করতেছে, এটা স্থাপন করতেছে। স্থাপন করার পর কী করবে, এটাকে আবার কি হচ্ছে লাইগেজ এনজাইম দ্বারা সংযুক্ত করতেছে। অর্থাৎ লাইগেজ এনজাইম দ্বারা সংযুক্ত করলে কী হবে, একটা নতুন ধরনের ডিএনএ। তো মাই স্টুডেন্ট, তাহলে খেয়াল করে দেখো যে আমি তোমাদের বলেছি একটি কাঙ্ক্ষিত ডিএনএকে 2 জায়গায় কেটে আলাদা করে অন্য একটি ডিএনএ অণুর সাথে যুক্ত করে যে নতুন ধরনের ডিএনএ অণু পাওয়া যায় তাকে রিকমেন্ড ডিএনএ। মনে করো আমি তোমাদের দেখাচ্ছে যে একটা কাঙ্ক্ষিত ডিএনএকে 2 জায়গায় কাটলাম, কেটে আরেকটা ডিএনএ অণুর সাথে যুক্ত করে যে নতুন ধরনের ডিএনএ অণু পাওয়া যায়, তো মাই স্টুডেন্ট তাকেই বলবো রিকমেন্ড ডিএনএ। আমি মনে করছি যে ইনশাল্লাহ তুমি আমার অবশ্যই ক্লাসটা দেখলে এই বিষয়ে রিকমেন্ড ডিএনএ সম্পর্কে অবশ্যই সুন্দরভাবে তোমরা জানতে পারবা। তো নেক্সট আরেকটা টপিক তোমাদের বলছে যে ইন্টারফেরন কি। তো ইন্টারফেরন হচ্ছে এক ধরনের প্রতিরক্ষা প্রোটিন বলা হচ্ছে। এই একটা প্রতিরক্ষা ইন্টারফেরনটা মূলতভাবে হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই ইন্টারফেরনটা কিন্তু একটা আলোচিত বিষয়, কারণ এটা ওয়ার্ল্ডের কাছে চিকিৎসার ক্ষেত্রে কেন আলোচনা বিষয় মাই ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদেরকে বলবো। কারণ এটা এমন একটা জিনিস, এমন একটা প্রোটিন, এমন একটা গ্লাইকোপ্রোটিন, যেই প্রোটিনটা হচ্ছে মানবদেহের কী হচ্ছে, অর্থাৎ মানবদেহে যে ভাইরাস যে আক্রান্ত কোষকে কী করে প্রতিহত করে এবং অন্যান্য যে সুস্থ কোষ রয়েছে সেগুলোকে ভাইরাস বিরোধীকে কী করে গড়ে তোলে। তো এই জন্য ইন্টারফেরন খুবই গুরুত্বপূর্ণ। আর একটা ইনফরমেশন মাই স্টুডেন্ট মনে রাখো যে বর্তমানে ক্যান্সার কোষগুলো থেকে ইন্টারফেরন ব্যবহার করা হচ্ছে। তো আমরা মনে হয় যে থেরাপিগুলোতে মধ্যে ওই ইন্টারফেরনকে ইউজ করে সেগুলো কী হচ্ছে, ক্যান্সার আক্রান্ত কোষকে কী হচ্ছে প্রতিহত করা হচ্ছে যেন কোনোভাবে এটাকে ছড়িয়ে না যায়। তো বিশেষ করে আমাদের ক্যান্সারের কারণ সমস্যা হচ্ছে ক্যান্সারটা ছড়িয়ে যায়, এই যে ছড়িয়ে যাওয়াকে প্রতিরক্ষা করার জন্য ইন্টারফেরনকে ব্যবহার করা হচ্ছে। তো আর ইন্টারফেরনকে মাই স্টুডেন্ট আরেক ব্যবহার করা হচ্ছে যেমন হ্যাপাটাইটিস বি ক্ষেত্রে কিছু হারপিস, আমাদের স্কিনে কিছু হারপিস সংক্রমণ হাইপিস ভাইরাস রয়েছে, কিছু হারপিস সংক্রমণের ক্ষেত্রে হ্যাপাটাইটিস বি করা হয়। আর তাছাড়া প্যাপিলোমা ভাইরাস, যেমন বিশেষ করে জরায়ু ক্যান্সার ক্ষেত্রে প্যাপিলোমা ভাইরাস একটা ভয়ঙ্কর ভাইরাস, এইটার কারণে আমাদের জরায়ু মুখের ক্যান্সারটা হতে পারে। এই জন্য প্যাপিলোমা ভাইরাসের ক্ষেত্রেও কিন্তু ইন্টারফেরন কাজে লাগে। আর সবচেয়ে বেশি কাজে রাখতে জলতাঙ্ক রোগের সংক্রমণের ক্ষেত্রে ইন্টারফেরনে একটা বিশেষ একটা অবদান রয়েছে। তো এখন আমরা ইন্টারফেরনকে আমরা কিভাবে কালেকশন পাবো। তো ইন্টারফেরন এই যে রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তির যে ধাপটা সেম, ওই একই ধরনের ইন্টারফেরনের প্রোডাকশন একই বিষয় একই ধরনের। যেমন এটাকে কালেকশনগুলো উৎস দেখলাম, ওখানে হচ্ছে একই, ওখানেও ব্যাকটেরিয়া লাগবে। আর সংগ্রহ করবো হচ্ছে যে মানুষের দেহে যে ফাইব্রোব্লাস্ট কোষ আছে, সেই ফাইব্রোব্লাস্ট কোষ থেকে সেটা কী হচ্ছে আমরা ইন্টারফেরনকে আমরা পেয়ে থাকতে পারি। সেটা কী করে আবার ব্যাকটেরিয়া দেহের মতন ওই রেস্ট্রিকশন এনজাইমের সাথে কী হচ্ছে ওই ডিএনএকে কর্তন করে আবার কী করে হচ্ছে সেটাকে আবার জোড়া লাগাতে হবে, লাগিয়ে জোড়া লাগায় কী হবে রিকমেন্ড ডিএনএ প্রযুক্তি করতে হবে। করার পর এই রিকমেন্ড প্রযুক্তিটাকে আবার কী হচ্ছে ব্যাকটেরিয়া দেহের মধ্যে কী হচ্ছে প্রবেশ করাতে হবে। তো ব্যাকটেরিয়ার যেমন কি প্লাজমিডগুলো যেভাবে করে ব্যাকটেরিয়া দেহের মধ্যে প্লাজমিড কী করে অনুলিপন করতে পারে, সংখ্যা বৃদ্ধি করতে পারে, তেমনি এগুলো কী হচ্ছে সংখ্যা বৃদ্ধি করতে পারবে আর অটোমেটিক কী হচ্ছে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে। তো ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ইন্টারফেরনগুলো যখন সংখ্যা বৃদ্ধি হবে তখন সংখ্যা বেশি হবে, সেগুলোকে আবার ব্যাকটেরিয়া দেহের থেকে কালেকশন করতে হবে। কালেকশন করলে কী হবে আমরা ইন্টারফেরন কী করে প্রোডাকশন দিতে পারবো, উৎপাদন করতে পারবো এইভাবে করে। তো মাই স্টুডেন্ট এই জন্য বর্তমানে যে ইন্টারফেরন যে বিটাফেরন হিসাবে ওয়ার্ল্ডে বিখ্যাত। তো মাই স্টুডেন্ট আজকে যে তোমাদের গুরুত্বপূর্ণ জীব প্রযুক্তির অধ্যায় 11 তোমাদের খুব গুরুত্বপূর্ণ অধ্যায় পরীক্ষার জন্য, এই অধ্যায়ে তোমাদের দুটো খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করলাম। একটি হচ্ছে রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তি আর 2 নম্বর হচ্ছে ইন্টারফেরন। তো মাই স্টুডেন্ট অবশ্যই এই দুটো টপিকস তোমাদের নিজের যে পাঠ্য বই সেই পাঠ্য বইতে দেখে বাড়িতে ভালোভাবে আয়ত্ত করবে, এই আমি তোমাদের প্রতি উপদেশ থাকলো। আর বর্তমানে যে মহামারী যে ওয়ার্ল্ডব্যাপী যে সংক্রমণ ছড়িয়েছে সেই সংক্রমণ থেকে তোমরা অবশ্যই প্রতিহত রাখবে এবং ঠান্ডা মৌসুমে বিভিন্ন জ্বর ঠান্ডা কফ কাশি হতে পারে, সেটার থেকে তোমরা অবশ্যই প্রতিহত রাখবে আর নিয়মিতভাবে মাস্ক ব্যবহার করার চেষ্টা করবে। তো মাই স্টুডেন্ট
তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আমার বায়োলজি অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।